আল্লাহ তাআলার প্রতি এবং দুরূদ নাজির হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি। ধন্যবাদ জ্ঞাপন করছি চুয়াডাঙ্গা সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ.কে.এম. সাইফুল রাশেদ স্যারের প্রতি। সুপ্রিয় নবীন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম এবং তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সবার প্রতি আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম। তো তোমরা জানো যে গত ক্লাসে আমি তোমাদের যেটা আলোচনা করেছিলাম, গত ক্লাসে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে হঠাৎ করে ক্লাসে একটু সেট করছিল শেষের দিকে। তো আজকে আমরা ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করব। তো তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যেটা তোমরা সবাই জানো মোটামুটি, যে আমাদের পরিপাক যে নালী ছিল সেই পরিপাক নালী সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছিলাম। তো পরিপাক নালী নিয়ে কথা বলছিলাম কতদিন। তো পরিপাক নালীকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করছিলাম। আমাদের যদি মনে থাকে তাহলে যে পরিপাক যে নালী আছে, পরিপাক যে নালী আছে, এই নালীকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করছিলাম। প্রথম যে তোমরা দেখতে পাচ্ছ না, দেখো পরিপাক নালী, এই যে পরিপাক নালী আছে এটাকে আমরা প্রথমে ভাগ করছিলাম যে আমাদের মুখ্য ছিদ্র। সেকেন্ড যে ভাগটা আমি তোমাদের করেছিলাম সেটা যে মুখ্য গহ্বর। এই মুখ্য যে গহ্বর, আমি গতদিন তোমাদের বলছিলাম যে মুখ্য গহ্বরের ভিতরে সাধারণত বেশ কয়েকটা জিনিস থাকে। এই প্রথম তোমাদের আমি মোটামুটি বললে তারপর তোমাদের শেষ করছিলাম। তো আমাদের যে মুখ্য গহ্বর, আমি বলছিলাম যে মুখ্য গহ্বরে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকে। তো এই যে মুখ্য গহ্বর বলছিলাম, মুখ্য গহ্বরে অনেক কিছু থাকে, কিন্তু আমরা এখানে মেইনলি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই কথাগুলো তোমাদের আমি বলছিলাম যে এক নম্বর যে বিষয়টা ছিল সেটা ছিল যে জিহ্বা। এক নম্বর যে কথা ছিল সেটা হচ্ছে জিহ্বা। দুই নম্বর যে বিষয়টা আলোচনা করবো বলছিলাম সেটা ছিল আমাদের দাঁত, বা এটাকে আমরা বলছিলাম যে দন্ত, সাধু ভাষা, জটিল ভাষা। এবং তিন নম্বর যে পয়েন্ট নিয়ে আমরা বলছিলাম যে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন মুখগহ্বরের যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থিগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তো আজকে যে ক্লাস, সেই ক্লাস আমি আমাদের এখান থেকে শুরু করছি। মোটামুটি তোমরা অনেকে ম্যাডাম আমাকে শুভকামনা জানিয়েছে, ম্যাডামের প্রতি অনেক দোয়া থাকবো। তোমরা আমাকে সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম সালাম। তোমাদের যারা তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছো তারা নিচে কমেন্টস করবা। যদি তোমরা বুঝতে পারো সেটাও তোমরা জানাবা, যদি না বুঝতে পারো, কোন অংশ বুঝতে পারলো না সেটা তোমরা জানাবা। আবার তোমাদের একই কোশ্চেন যদি মনে করো যে আবারও বুঝতে পারো না, আবারও জিজ্ঞাসা করতে পারো। আবার তোমরা যে ক্লাসটা দেখছো সেজন্য তোমাদের যে নিচে যে রোল নাম্বার আছে, তোমাদের কমেন্ট অপশানে তোমরা রোল নাম্বারটা লিখে তোমরা জানাইতে পারো। তো এটা মোটামুটি শুরু করছি তোমাদের। তো দেখো জিহ্বা অ্যাকচুয়ালি কি, তোমরা জানো যে আমাদের মুখ গহ্বরের ভিতরে যে মাংসল, সঞ্চালনক্ষম এবং সংবেদনশীল, তিনটা কথা বলছি। যে আমাদের মুখ গহ্বরের ভিতরে গহ্বর আমরা বলছিলাম, গহ্বর মানে ফাঁকা জায়গা। অ্যাকচুয়ালি বলছিলাম যে এই জায়গাটা সবটা ফাঁকা থাকে না, কিছু পরিমাণ বিভিন্ন জিনিসপত্র দ্বারা পূর্ণ থাকে। তো এই যে আমাদের মুখ গহ্বরের ভিতরে যে মাংসল, যে সঞ্চালনক্ষম মানে নড়াচড়া করতে পারে এবং সংবেদনশীল যে অঙ্গটা, সেই অঙ্গকে আমরা বলছি জিহ্বা। মানে জিহ্বা আমরা কাকে বলছি দেখো। প্রথম তোমরা যদি সংজ্ঞা যদি দাও তাহলে এই তিনটা কথা খুব ভালো করে লিখবা, যে আমাদের মুখ গহ্বরের ভিতরে অবস্থিত যে মাংসল, পেশিযুক্ত, সঞ্চালনক্ষম এবং সংবেদনশীল যে অংশ, সেই অংশকে আমরা বলছি জিহ্বা। তাহলে আমরা যদি জিহ্বার চিত্রটা একটু আঁকি তাহলে দেখো জিহ্বার চিত্রটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা এরকম। আমি তো দেখাই তোমাদের, দেখো একটু বড় করে রাখছি। জিহ্বা অ্যাকচুয়ালি দেখতে এরকম একটা অংশ।
ধরনের একটা অংশ হচ্ছে আমাদের জিহ্বা। এখন এই যে জিহ্বা আমাদের, এই জিহ্বার এখানে সাধারণত বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন আমাদের জিহ্বার সমস্ত জিহ্বা জুড়ে ছোট ছোট হচ্ছে ফ্লাক্স আকৃতির, বা তোমরা যদি জিহ্বা বাইরে নিজের জিহ্বা তোমরা বাইরে নিজে বের করে দেখতে পারো, সেখানে তোমরা দেখতে পারো যে জিহ্বাটা হচ্ছে জিহ্বার উপরে কিছু সাদা সাদা কিছু জিনিসপত্র আছে। ওই জিনিসগুলো যদি দেখো তাহলে ওটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির হচ্ছে কিছু জিনিসপত্র থাকে, সেটাকে আমরা বলি টেস্ট করে। এটা কেমন থাকে দেখো, এরকম আমি লাল কালার দিয়ে প্রকাশ করছি যে এরকম কিছু অংশ থাকে সমস্ত জিহ্বা জুড়ে, এরকম কিছু অংশ থাকে, সামনের অংশ বেশি থাকে, পিছনের অংশ হচ্ছে কম থাকে। তো এই যে জিহ্বার ভিতরে যে ফ্লাক্স আকৃতির এই যে ছোটো ছোটো যে অংশগুলা, এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে টেস্ট পার্ট। এই অংশগুলোকে আমরা বলি অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে টেস্ট পার্ট। তোমরা জানো এটাকে বাংলায় বলে স্বাদকুড়ি, এটাকে আমরা বলি টেস্ট পার্টস, আর এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে স্বাদকুড়ি। এই যে অংশ টেস্ট বার্ড বা স্বাদকুড়ির যে অংশ, এর মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা আমাদের খাবারগুলোকে ডিটেকশন করে। আমরা যদি মনে করো কোনো খাইতে খাইতে কোনো পচাবাসি খাবার আমাদের মুখের ভিতরে পড়ে, বা বাদাম খাচ্ছ আনমনে, হঠাৎ করে একটা পচা বাদাম তোমার মুখের ভিতরে পড়লো, তাহলে পচা বাদাম যদি তোমার মুখের ভিতরে পড়ে তাহলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে হচ্ছে এটা হচ্ছে আমাদের পচা বাদাম। সুতরাং তুমি কী করবা, তুমি ওই যে খাবার যেটা আছে সেই খাবারটা তুমি ফেলে দিবা। তার মানে জিহ্বা আমাদেরকে বোঝায় যে এই খাবারটা আমার শরীরের ভিতরে নেওয়ার যোগ্য, আর এই খাবারটা আমার বাইরে ফেলে দিতে হবে। এটা আমার যদি পেটের ভিতরে নেই তাহলে আমার শরীর বিভিন্ন প্রবলেমে পড়বে। তো এই কাজ যেটা করে সেটা করে হচ্ছে এই যে টেস্ট বার্ডস, বা এটা বলি স্বাদকুড়ি। এই স্বাদকুড়ি সাধারণত এক একটা স্বাদকুড়ি থাকে হচ্ছে 5 থেকে 10 দিন। এটা থাকে 5 থেকে 10 দিন, তার মানে 5 থেকে 10 দিনের ভিতরে আবার স্বাদকুড়ি যেটা আছে সেই স্বাদকুড়িগুলো পরিবর্তিত হয়। বুঝতে পারছো? স্বাদকুড়ি তাদেরই বেশি খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয় যারা একটু বেশি বেশি খায়, পৃথক স্বভাবের, স্যারের মতো। তো স্বাদকুড়িগুলো কেমনভাবে পরিবর্তিত হয় দেখো, আমি যদি বেশি বেশি খাই, যত বেশি খাবো তত হচ্ছে খুব দ্রুত, তার মানে আমি যদি অনেক বেশি খাই তাহলে হচ্ছে সাধারণত 5 দিন বা 6 দিনের ভিতরে আমার স্বাদকুড়িগুলো পড়ে গিয়ে আবার নতুন করে স্বাদকুড়ি গজাবে। আর কেউ যদি মনে করো কম খাই তাহলে হচ্ছে তার স্বাদকুড়ি সাধারণত অনেক দিন লাস্টিং করে, 9 দিন 10 দিন 11 দিন পর্যন্ত এটা লাস্টিং করে। গড়ে স্বাদকুড়িগুলো সাধারণত আমাদের জিহ্বায় থাকে 5 থেকে 10 দিন। এখন দেখো হঠাৎ করে মনে করো তুমি এক্সেস পরিমাণ কোনো ঝাল জাতীয় কোনো যদি জিনিস খাও, বা তোমার জিহ্বা যদি গরম চা খাইতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলে তোমার এই যে স্বাদকুড়ি যেগুলো আছে স্বাদকুড়িগুলো নষ্ট হয়ে যায়, তখন তুমি খাবারের কোনো স্বাদ পাও না। তার মানে বুঝতেই পারছো যে আমাদের খাবার ডিটেকশন করে, কোন খাবারটা আমাদের জন্য যোগ্য সেটা ডিটেকশন করে হচ্ছে আমাদের এই স্বাদকুড়ি, এবং খাবারের স্বাদগুলো গ্রহণ করে হচ্ছে আমাদের এই স্বাদকুড়ি। আর বাদবাকি যে অংশ আমরা সেখানে যাই দেখো, এই যে জিহ্বার একেবারে সামনের যে অংশটা আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এতটুকু যে অংশ, এটা সাধারণত মিষ্টি জাতীয় যে খাবার আছে, এই মিষ্টি জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করে। তাহলে জিহ্বার একেবারে অগ্রভাগের যে অংশ বা সামনের যে অংশ, সেটা হচ্ছে আমাদের মিষ্টি জাতীয় যে জিনিস আছে সেই জিনিসের হচ্ছে স্বাদ গ্রহণ করে। এরপরে এই জায়গাটা এরকম থাকে, এই জায়গাটা এরকম থাকে। তো এখান থেকে সাধারণত আমি বলি, দেখো এখান থেকে এই যে সামনের যে অংশগুলো, যখন কালো কালিতে প্রকাশ করছি, এই যে সামনের যে অংশগুলো, এই অংশগুলো সাধারণত আমাদের তিতা যে স্বাদগুলো আছে, তিতা বা তিক্ততা বা তিতা যে স্বাদ আছে, সেই স্বাদটুকু গ্রহণ করে হচ্ছে জিহ্বার পিছনের অংশ। তাহলে কী করছে, জিহ্বার সামনের অংশ মিষ্টি জাতীয় যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের স্বাদ গ্রহণ করছে, এবং জিহ্বার পিছনের যে অংশ সেটা হচ্ছে আমাদের তিতা জাতীয় যে খাবার আছে সেই তিতা জাতীয় খাবারের হচ্ছে স্বাদ গ্রহণ করে। তো বুঝতে পারছো তোমরা মোটামুটি। এরপরে দেখো জিহ্বার পানিজ জানিকা আসো, তারপর হচ্ছে মারিয়া আসো, মারিয়া ফতুরা আসো। তো তোমরা অনেকেই আসো, তোমরা অনেকে সালাম দিচ্ছ, তোমাদের সবার প্রতি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। জিহ্বার যে অগ্রভাগের যে পাশের যে অংশটা, এখান থেকে সাধারণত দেখো আমি সবুজ কালিতে প্রকাশ করছি, এখান থেকে এই যে অংশটুকু এবং এখান থেকে এই যে অংশটুকু, তার মানে
জিহ্বার অগ্রভাগে দেখো সামনের অংশের যে পাশের যে অংশটা এই অংশটা এবং এই যে অংশটা এই অংশটা সাধারণত আমাদের লবণাক্ত জাতীয় যে খাবার আছে, নোনতা যে খাবার আছে, লবণাক্ত জাতীয় যে খাবার আছে সেই খাবারের স্বাদ গ্রহণকারী হচ্ছে জিহ্বার অগ্রভাগের পাশের অংশ, এই যে একটা অংশ এটা, এবং জিহ্বার পশ্চাৎ ভাগের দেখো আমি লাল কালার দিয়ে প্রকাশ করছি, জিহ্বার পশ্চাৎ ভাগের যে শেষের যে অংশটা দেখো এই অংশ এবং এই অংশ, এই পশ্চাৎ ভাগের যে শেষের অংশটা এটা সাধারণত আমাদের অম্লতা বা এটা আমাদের অ্যাসিডিক যে খাবার আছে এই জাতীয় খাবারের হচ্ছে স্বাদ গ্রহণ করে হচ্ছে আমাদের জিহ্বার পশ্চাৎ ভাগের পাশের অংশ হয়। তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের জিহ্বা। তাহলে আমি তোমাদের আবার একটু রিভিউ করি। দেখো জিহ্বা আমরা কাকে বলছি, দেখো আমাদের মুখগহ্বরের ভিতরে যে মাংসল সঞ্চালনক্ষম এবং সংবেদনশীল যে অঙ্গটা সেই অঙ্গকে আমরা বলছি জিহ্বা। জিহ্বার উপরে সাধারণত সাদা সাদা কিছু ডাস্ট আকৃতির কিছু তোমার অংশ দেখা যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে টেস্ট বার্ডস, এটাকে বাংলায় বলি হচ্ছে স্বাদকুড়ি। এই স্বাদকুড়িটা আমাদের জিহ্বার ভিতরে সাধারণত 5 থেকে 10 দিন পর্যন্ত অবস্থান করে। 5 থেকে 10 দিন পরে এই স্বাদকুড়িগুলো আবার পড়ে যায়, পড়ে গিয়ে নতুন করে যে স্বাদকুড়ি আছে সেই স্বাদকুড়িগুলো গজায়, এবং আমরা যে খাবারের স্বাদ যেগুলো পাই সেই খাবারের স্বাদগুলো পাই এই স্বাদকুড়ির কারণে। এই স্বাদকুড়ি কোনো কারণে যদি আমরা গরম কোনো খাবার খাওয়ার ফলে বা গরম কোনো চা খাওয়ার ফলে যদি আমাদের স্বাদকুড়িগুলো যদি পুড়ে যায় তাহলে আমরা খাবারের স্বাদ তখন পাই না। যেমন অনেকে তোমরা পান খাও, পানে অনেক বেশি যদি চুন দাও তাহলে তোমরা তোমাদের যে স্বাদকুড়ি আছে সেই স্বাদকুড়িগুলো টেস্ট বার্ডগুলো নষ্ট হয়ে যায়, তখন তোমরা যে খাবারের যে স্বাদ সেই স্বাদগুলো পাও না। এরপরে আসো এই যে লাল লাল যে অংশগুলো আমি দেখাচ্ছি, দেখো ফোটা ফোটা দিয়ে লাল লাল যে অংশগুলো এটাকে আমরা বোঝাচ্ছি যে টেস্ট বার্ডস, অথবা এটাকে আমরা বলছি হচ্ছে স্বাদকুড়ি। বলছি স্বাদকুড়ি। এখন দেখো আমাদের এই যে জিহ্বা যেটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জিহ্বার একেবারে অগ্রভাগের যে অংশ যেটা একেবারে যে অগ্রভাগের যে অংশটা সেটা হচ্ছে সাধারণত মিষ্টি জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করে। জিহ্বার অগ্রভাগের বা পাশের অংশ, তার মানে দেখো এখান থেকে এই অংশটা এবং এখান থেকে এই অংশটা এটা হচ্ছে লবণাক্ত জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করে। জিহ্বার পশ্চাৎ ভাগের পাশের অংশ, তার মানে এখান থেকে এই অংশটা এবং এখান থেকে এই অংশটা হচ্ছে অম্লতা বা আমরা যেটাকে বলি যে টক জাতীয় যে খাবার, সেই টক জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করে। এবং জিহ্বার একেবারে এই যে পিছনের যে অংশটা থাকে এখান থেকে এই যে অংশটা এটা হচ্ছে তিক্ততা বা তিতা জাতীয় যে খাবার আছে সেই খাবারের স্বাদ গ্রহণ করে। আরেকটা বিষয় হচ্ছে জিহ্বার এই যে মাঝের যে অংশগুলো এই অংশগুলো হচ্ছে আমাদের ওভারঅল যে খাবারগুলো আছে সেই ওভারঅল খাবারের স্বাদগুলো গ্রহণ করে, এবং এই অংশটা আমাদের বিশেষ করে ঝাল জাতীয় জিনিস খায়, কিছু পরিমাণ ঝাল জাতীয় জিনিসের স্বাদ গ্রহণে সহায়তা করে। তাহলে এটা গেল আমাদের মোটামুটি জিহ্বা। এবং জিহ্বার কাজ কী অ্যাকচুয়ালি, জিহ্বার আমি কাজ বললাম যে প্রথম কথা বললাম যে খাবার ডিটেকশন করা, তার মানে খাবার নির্বাচন করা, কোন খাবারটা আমাদের শরীরের ভিতরে যাওয়ার যোগ্য, আমাদের দেহের জন্য উপযোগী, এবং কোন খাবারটা আমাদের শরীরের ভিতরে যাওয়ার উপযোগী না সেটা সেটা ডিটেকশন করে বা সেটা নির্বাচন করে হচ্ছে আমাদের জিহ্বা। তাহলে জিহ্বা কী করছে, যেমন একটা খাবার আছে পচা বা বাসি খাবার, তুমি মনে করো তোমরা জানো যে ঢাকাতে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে হচ্ছে পচা মুরগি সাপ্লাই করা হয়। তো তোমার জিহ্বার স্বাদ যদি অ্যাকচুয়ালি ভালো থাকে তাহলে হচ্ছে তুমি খুব সহজেই সেটা ডিটেক্ট করতে পারবে এবং তুমি ওই খাবারটা খাবা না। অথবা মনে করো যে আনমনে বাদাম খাচ্ছ, সেই বাদামটা হচ্ছে যখনই তোমার মনে করো যে পচা একটা বাদাম তোমার মুখের ভিতরে পড়লো, তুমি সাথে সাথে থুথু করে ফেলে দাও সেটা, এটা করো জিহ্বার কারণে। এবং আমাদের খাবারের যে স্বাদ গ্রহণ, এই খাবারের স্বাদ গ্রহণ করে হচ্ছে জিহ্বা। এই স্বাদ গ্রহণের সাথে অনেক কিছু জড়িত অ্যাকচুয়ালি। যখন আমরা খাবারের স্বাদটা নিই, এই খাবারের স্বাদ গ্রহণ যত বেশি, আমি স্বাদটা যত ভালোভাবে নিতে পারবো, আমার ভিতর থেকে লালা রস, আমার পাকস্থলী থেকে বিভিন্ন এনজাইম, আমার ক্ষুদ্রান্ত থেকে বিভিন্ন এনজাইম, এই এনজাইমের সূচনা হবে এবং আমার তত বেশি লালারস ক্ষরণ হবে। তো লালারস ক্ষরণ হলে সামনে বলবো দেখবা যে লালারস হলে কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাক হবে এখানে, আবার অন্যান্য যে খাবার আছে প্রোটিন ফ্যাট জাতীয় যে খাবার আছে সেই খাবারগুলো বেশি পরিমাণ নরম হবে এবং খাবারগুলো বেশি পরিমাণ পিচ্ছিল হবে। যদি খাবার নরম এবং পিচ্ছিল হয় তাহলে সেটা আমাদের গলা দিয়ে পাকস্থলীতে আস্তে আস্তে নামতে সুবিধা হবে। এখানে অনেক কিছু আছে। তারপরে দেখো জিহ্বার আর কি কাজ, জিহ্বার কাজ হচ্ছে সাধারণত খাবারকে
আমাদের যে দুই সাইডে যে দাঁত আছে, আমরা দাঁতের কথা একটু পরে বলবো, দন্ত, বেশি দন্ত, এই যে দন্ত বা দাঁতের কথা আমরা একটু পরে বলছি। দুই সাইডে যে দাঁত আছে, দাঁতের দিকে ঠেলে দেয়, দাঁত তখন খাবারকে ছোটো ছোটো অংশে পরিণত করে। আবার আমাদের মনে করো উপরের তালু, নিচের তালু, তারপরে হচ্ছে আমাদের মুখের বিভিন্ন জায়গায় অনেক সময় খাবার লেগে থাকে। মনে করো তোমরা অনেক ক্ষেত্রে চকলেট খাও, তো যখন জিহ্বা দিয়ে তুমি এদিক সেদিক খাই, খাবারগুলো আস্তে আস্তে তোমার মুখের ভিতরে আসে এবং জিহ্বা আর একটা কী করে, তোমরা বলছিলাম যে জিহ্বা হচ্ছে সাধারণত ঐচ্ছিক পেশি সমৃদ্ধ বা বলছিলাম যে মাংসল। তাহলে এটা ঐচ্ছিক পেশি কী করে, যে খাবারগুলো আমাদের যে খাবারগুলো আছে, আচ্ছা দেখো আমাদের যে খাবারগুলো যেগুলো আছে, সেই খাবারগুলোকে পিছনের দিকে ঠেলে দেয়, যাতে আমাদের আমাদের অন্ননালী খায় পাকস্থলীতে খাবারগুলো প্রবেশ করতে পারে। তাই এটা হচ্ছে আমাদের যে জিহ্বা, সে জিহ্বার হচ্ছে কাজ। হ্যাঁ, এবং জিহ্বা আরও কিছু কাজ করে আমাদের দাঁতের ক্ষেত্রে, সেটা তোমাদের অ্যাকচুয়ালি জানার দরকার নাই। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের দন্ত বা দাঁত। খুব সোজা কথা, তোমাদের একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে দন্ত সংকেত বলতে কী বোঝো। এখান থেকে দেখলাম, গতবার দেখলাম যে মেডিকেলেও একটা কোশ্চেন দিয়েছে যে 5 বছর শিশুর দন্ত সংকেতটা কী, সেটা তোমাদের মেডিকেলে দিয়েছে। মেডিকেলে একটা কোশ্চেন ছিল। তো আমরা দন্তে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে জিহ্বা যেটা, সেটা কমপ্লিট করলাম মোটামুটি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে দাঁত। তাহলে দেখো, বলছিলাম যে দন্ত সংকেত কী, এটা পরীক্ষায় আসে যে দন্ত সংকেত কী। 1 নম্বরে একটা কোশ্চেন আসে, দন্ত সংকেত কী। এটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি যে ইম্পর্টেন্ট সেটা না, একটু ইম্পর্টেন্ট। দন্ত সংকেত কী? তাহলে দেখো, সংকেত মানে হচ্ছে, তোমরা জানো যে সংকেত মানে হচ্ছে কয়টা আছে, কিভাবে সাজানো থাকে। হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে সংকেত। যেমন কেমিস্ট্রিতে আমরা যখন সংকেত পড়ি, তখন তোমরা জানো যে মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, তখন হচ্ছে তোমরা জানো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেখানে সোডিয়াম আছে, ক্লোরাইড আছে, কয়নও আছে, কিভাবে এটা সাধারণত একটার সাথে কানেক্টেড থাকে বা সঞ্চিত থাকে, সেটা হচ্ছে এটা সাধারণত সেভাবে ডিটেক্ট করা হয়। তো আমাদের দাঁতের যে সংকেত যেটা আছে, সেটাও ঠিক একইভাবে আমরা বলতে পারি যে সাধারণত বলা হয় যে স্তন্যপায়ীর দন্ত সংকেত কী বা শুধুমাত্র দন্ত সংকেত কী। সেক্ষেত্রে আমরা বলবো যে দাঁতের যে বিন্যাস বা দাঁতের যে সজ্জারীতি, সেই সজ্জারীতিকে আমরা বলি হচ্ছে দন্ত সংকেত। খুব সাদামাটা কথা, এটা পরিপূর্ণ সংজ্ঞা না। তাহলে আমরা বলতে পারি যে দাঁতের যে বিন্যাস বা সজ্জারীতি, সেটাকে আমরা বলি দন্ত সংকেত। কিন্তু যদি আমি পরিপূর্ণ সংখ্যা দিতে যাই, তাহলে দাঁতের যে সংখ্যা, দাঁতের অবস্থান এবং তাদের ধরন বা বিন্যাস, এই ধরন বা বিন্যাস, অবস্থান এবং সংখ্যা, এদেরকে একত্রে আমরা বলি হচ্ছে দন্ত সংকেত। তাহলে আমি কি বলছি, দাঁতের সংখ্যা, দাঁতের অবস্থান, দাঁতের বিন্যাস বা সজ্জারীতি, এটাকে আমরা বলছি হচ্ছে দন্ত সংকেত। তাহলে দাঁতের হচ্ছে সংখ্যা, দাঁতের অবস্থান, দাঁতের বিন্যাস বা সজ্জারীতিকে আমরা বলি হচ্ছে দন্ত সংকেত। এখন তোমাদের একটা কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে দন্ত সংকেত লিখো। সাধারণত স্তন্যপায়ীর ক্ষেত্রে, যেহেতু আমরা মানুষের ক্ষেত্রে পড়ছি, তোমরা জানো যে মানুষ হচ্ছে একটা স্তন্যপায়ী একটা জীব। হ্যাঁ, তো এই স্তন্যপায়ী জীবের ক্ষেত্রে দন্ত সংকেতটা কেমন হবে সেটা আমাদের একটু জানা দরকার। দেখো, দন্ত সংকেত, তাহলে দেখো মানুষের দন্ত সংকেত যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখো I2 C1 P2 M3। এখন এই দন্ত সংকেতটা যেভাবে লেখা হয়, দেখো তোমরা জানো আমাদের উপরের যে চোয়াল সেটাকে বলি ম্যাক্সিলা, নিচের যে চোয়াল সেটাকে বলি ম্যান্ডিবল। এখন এই যে ম্যাক্সিলা যেটা আছে, দাঁতকে সাধারণত এখান থেকে লম্বাভাবে ভাগ করা হয়। এখান থেকে দেখো, উপরের চোয়াল, নিচের চোয়াল, অলরেডি 2টা ভাগ কিন্তু হয়ে গিয়েছে, যে উপরের ম্যাক্সিলা, নিচের ম্যান্ডিবল, এটা হচ্ছে 2টা ভাগ। এখন এখান থেকে যদি আমরা লম্বালম্বিভাবে, এখান থেকে মাথা থেকে যদি লম্বালম্বিভাবে ভাগ করি, তাহলে এখান থেকে আমার উপরের যে অংশ, উপরের যে আমার যে চোয়াল আছে, উপরের চোয়ালের এখান থেকে এই যে অংশটা, সেটার সংকেত হচ্ছে এটা। আবার একটু ভালো করে খেয়াল করো, আমার এইখান থেকে এই যে উপরের চোয়ালের এই যে অংশটা, এটার সংকেত হচ্ছে এটা। আর যে নিচের যে চোয়াল আছে, দেখো সবুজ কালিতে যেটা লিখছি I2 C1 P2 M3,
নিচের যে আমাদের চোয়াল আছে সেই চোয়ালে, তার মানে এখান থেকে দেখো, এখান থেকে এই অংশটুকুর সংকেত হচ্ছে এটা, আর উপরের যে চোয়াল আছে এখান থেকে এই অংশটুকুর সংকেত হচ্ছে এটা। তাহলে তুমি বুঝতে পারছো যে I2C1P2M3। তাহলে আমি দেখো এখানে দেখাই, টোটালি আমার এই অংশটুকুতে দেখো, উপরের এই যে অংশটুকুতে, এই অংশটুকুতে দাঁত আছে কয়টা দেখো, একটু খেয়াল করো। এখানে হচ্ছে 2টা, 3টা, 5টা, আর 3টা হচ্ছে 8টা। বুঝাতে পারছি তো? এখন দেখো, আমি উপরের যে আমার যে চোয়াল আছে এখান থেকে এই যে অংশটুকু, এই অংশটুকুতে দাঁত আছে, বুঝতে পারছো যে 8টা। তাহলে এখান থেকে আবার এখান থেকে এই অংশটুকুতে দাঁত কতটুকু, কয়টা থাকবে? একই সংখ্যক থাকবে। সেই জন্য এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করে কত পাচ্ছি? 16 পাচ্ছি। 8 2 9 16। বুঝতে পারছো? তো এখন দেখো, এবার এটা যদি আমরা করি তাহলে দেখো, নিচের আমাদের যে নিচের যে চোয়াল আছে যেটাকে আমরা বলছি ম্যান্ডিবল, এখান থেকে দাঁত হচ্ছে তোমার 8টা, এখান থেকে দাঁত হচ্ছে 8টা। তাহলে বুঝতে পারছো যে উপরের এই যে অংশ, এই অংশকে কেন যে 2 দিয়ে গুণ করছি? কারণ এই অংশে দাঁত আছে 8টা, এই অংশে দাঁত আছে 8টা। তাহলে টোটালি আমাদের সাইড হচ্ছে 2টা, এই একটা সাইড, এই একটা সাইড, সেজন্য এটাকে 2 দিয়ে গুণ করছি। আবার নিচের ক্ষেত্রেও সেম কেস, যে দেখো এখানেও দাঁত আছে 8টা, এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে কত হলো? 8 2 9 16। তাহলে 16 16 হচ্ছে, বুঝতেই পারছো যে 32। তাহলে আমাদের পরিপূর্ণ মানুষের সাধারণত দাঁতের সংকেত বা দাঁতের সংখ্যা হচ্ছে 16টা। তাহলে আমরা বলতে পারি যে পরিপূর্ণ মানুষের দাঁতের সংকেত হচ্ছে যে I2C1P2M3, এবং নিচে হচ্ছে I2C1। তার মানে এটা হচ্ছে উপরের যে 2টা অংশ, 2টা অংশের ভিতরে একটা অংশের সংকেত, সেটাকে 2 দিয়ে গুণ করছি। আবার এক্ষেত্রে আমাদের নিচের ক্ষেত্রে, নিচের হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবলের একটা অংশকে আমরা 2 দিয়ে গুণ করছি। সুতরাং আমাদের 2টা মানে সম্পূর্ণ অংশটা হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে 8 2 16, 8 2 16 টোটালি হচ্ছে আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। হ্যাঁ, বুঝতেই পারছো? এখন এখানে দেখো, একটু খেয়াল করো, I2, হ্যাঁ, আইতে হচ্ছে ইনসিসর, আইতে হচ্ছে ইনসিসর, এটাকে আমরা বাংলায় বলে হচ্ছে কর্তন দন্ত। যে দাঁত আমাদের খাবারগুলোকে কেটে ছোট ছোট অংশে পরিণত করে সেটাকে বলি কর্তন দন্ত, বা এটাকে বলি ইনসিসর। তারপরে যেটা আছে সি, সেটাকে আমরা বলি ক্যানাইন। হ্যাঁ, ক্যানাইন, ক্যানাইন মানে হচ্ছে ছেদন দন্ত। তোমাদের একটা ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট এখানে, যাদের ছেদন দন্ত থাকবে, এই দাঁতের কাজ হচ্ছে মানে খুব ভায়োলেন্টলি হচ্ছে, এটা হচ্ছে কাটা ছেঁড়া করে। আমাদের এই যে দাঁতটা আছে, এই যে দাঁতটা আছে, এটা হচ্ছে আমাদের ছেদন দন্ত। যে সকল প্রাণীর ছেদন দন্ত থাকবে তারাই শুধুমাত্র তোমার কি করতে পারবে? তারাই শুধুমাত্র মাংসাশী বা তোমার গোস্ত খেয়ে হচ্ছে জীবন ধারণ করবে, বা মাংস খেয়ে জীবন ধারণ করবে। তাহলে মাংসাশী প্রাণীর সাধারণত তোমার ক্যানাইন টিথ থাকবে। যাদের ক্যানাইন টিথ নাই তারা মাংস খায় না। আমার কথা মনে হয় বুঝতে পারছো? তো দেখো, ক্যানাইন টিথ, এই যে ক্যানাইন টিথ, যেমন মনে করো বাঘ, আমাদের যে সিংহ, আমাদের বিড়াল, আমাদের হচ্ছে কুকুর, যেগুলো আছে সবগুলোর হচ্ছে ক্যানাইন টিথ আছে। মানুষেরও ক্যানাইন টিথ আছে, যার কারণে মানুষ হচ্ছে তোমার কী খায়? মানুষ মাংস খায়। তোমরা জানো যে বাঘও মাংস খায়, বা মাংসাশী প্রাণী, সে অ্যাকচুয়ালি মাংস খেয়ে তার জীবনকে তোমার নির্বাহ করে। হ্যাঁ, তাহলে সে হচ্ছে তার মাংস খেয়ে হচ্ছে তার জীবনকে কী করছে? তার জীবনকে হচ্ছে তোমার পরিচালিত করছে। তাহলে এটা মনে রাখবা যে যাদের ক্যানাইন টিথ থাকে তারা শুধুমাত্র মাংস খায়, যাদের ক্যানাইন টিথ থাকে না তারা মাংস খায় না। আর ক্যানাইন টিথ আরেকটা কথা আছে, দেখো তোমরা দেখবা সারা পৃথিবীতে যদি খেয়াল করো তাহলে দেখবা যে হাতি হচ্ছে সারা পৃথিবীতে এখন 2 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এশিয়ান এলিফ্যান্ট, একটা হচ্ছে আফ্রিকান এলিফ্যান্ট। তো এশিয়ান এলিফ্যান্টের ক্ষেত্রে কম, আফ্রিকান যে এলিফ্যান্ট আছে তাদের দেখবা যে সুর যেটা আছে, লম্বা করে যে সুর আছে, সুরের 2 সাইড এরকম পেঁচানো লম্বা একটা হচ্ছে তোমার, মনে হয় যে 2 সাইডে 2টা হচ্ছে তোমার কি আছে, 2 সাইডে লম্বা লম্বা 2টা হচ্ছে তোমার কি আছে, অনেক একটা ডিফেন্সিভ একটা অর্গান আছে। তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের অন্য কোনো অর্গান না, ওটা হচ্ছে ওদের রূপান্তরিত যে ছেদন যে দন্ত বা ক্যানাইন টিথ। তাহলে ওটা হচ্ছে ওদের ক্যানাইন টিথ। তার মানে আমাদের হাতের 2 সাইড দিয়ে এরকম, সুরের 2 সাইড দিয়ে এরকম পেঁচানো যে লম্বা যে অংশটা আছে 2টা, সেই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে দাঁত। সেটা হচ্ছে ওদের রূপান্তরিত ক্যানাইন টিথ বা রূপান্তরিত ছেদন দন্ত। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো?
এরপরে দেখো তাহলে ক্যানাইন টিথের কাজ হচ্ছে খুব ফেরোসাসলি খাবার যেগুলো আছে, বিশেষ করে শক্ত জাতীয় যে খাবার বা শক্ত জাতীয় মাংস জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে হচ্ছে তোমার কাটাছেঁড়া করা। এরপরে দেখো ক্যানাইনের পরে হচ্ছে পিতে হচ্ছে প্রিমোলার, পিতে হচ্ছে প্রিমোলার। দেখো প্রি মানে হচ্ছে পূর্বে, মোলার মানে হচ্ছে সাধারণত প্রেষণ, তার মানে এর বাংলাটা হচ্ছে অগ্রপ্রেষণ, এটাকে আমরা বলতে পারি অগ্রপ্রেষণ দন্ত। তার মানে এই যে অগ্রপ্রেষণ দন্ত আছে এটা খাবারগুলোকে একেবারে ছোট ছোট অংশে পরিণত করবে, খুব ছোট ছোট অংশে পরিণত করবে। এবং সর্বশেষে যেটা সেটা হচ্ছে দেখো মোলার, হ্যাঁ এমতে হচ্ছে মোলার মানে হচ্ছে প্রেষণ দন্ত। প্রেষণ মানে এটা হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করবে, মানে যেটা হচ্ছে আমাদের একেবারে ভিতরে নিতে পারবো সেরকম অংশে পরিণত করবে। হ্যাঁ, তো এই কাজটা করবে যে আমাদের মোলার যে দন্ত আছে সেই মোলার দন্ত। তাহলে আমরা দেখো আর একটু তোমাদের রিভিউ করি, দন্ত বা দাঁত। তাহলে দন্ত বা দাঁত আমরা কাকে বলছি, বা দন্ত সংকেত আমরা কাকে বলছি? দেখো কোনো প্রাণীর দাঁতের সংখ্যা, দাঁতের অবস্থান, তাদের ধরন বা বিন্যাসকে আমরা বলছি হচ্ছে দন্ত সংকেত। স্তন্যপায়ী প্রাণীর দন্ত সংকেত হচ্ছে দেখো I2C1 P2M3 বাই I2C1 P2M3। এটাকে এখানে টোটালি দাঁত আছে 8টা, 8কে আমরা 2 দিয়ে গুণ করছি, এখানেও দাঁত আছে 8টা, 8কে 2 দিয়ে গুণ করছি, তাহলে 8 8, এখানে 8 দুনো 16, এখানেও 8 দুনো হচ্ছে 16, টোটালি হচ্ছে কত? 32টা। এখন দেখো তোমাদের মেডিকেলে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে 5 বছর বয়সী শিশুর দন্ত সংকেত কী? তাহলে দেখো আমাদের যে টোটাল যে আমাদের যে লাইফ সেটা কয়েকটা অংশে বিভক্ত। তার মানে একটা বাচ্চা যখন তোমার জন্মগ্রহণ করার পর থেকে সে 11 বছর পর্যন্ত বাংলাদেশি হিসেবে সাধারণত সে শিশু, 11 থেকে 16 বছর পর্যন্ত সে টিনেজ, এবং 16 থেকে সাধারণত 35 বছর যে বয়স, সেই বয়সটা হচ্ছে তার যৌবনকাল, এবং 35 থেকে বাদবাকি যে বছর সেটা হচ্ছে তার বৃদ্ধকাল। এখন দেখো যে এই যে শিশু যদি বলে 5 বছর 6 বছর যাই বলুক না কেন, 7 বছর বা 10 বছর বলুক, হ্যাঁ সেটা হচ্ছে শিশু। তাহলে 5 বছর বয়সী শিশুর বা শুধুমাত্র যদি বলে যে শিশুর দন্ত সংকেত কী, তাহলে আমরা দেখো শিশুর দন্ত সংকেত, শিশুর দেহে তোমার মুখগহ্বরের ভিতরে দাঁত থাকে দেখো 10টা। তাহলে শিশুর দন্ত সংকেত হচ্ছে দেখো I2C1 P0M2, এখানে হচ্ছে দেখো I2C1 P0M2। তার মানে এখানে দাঁত আছে দেখো 5টা, এটাকে গুণ করবো 2 দিয়ে, এখানে দাঁত আছে 5টা, এটাকে গুণ করবো 2 দিয়ে, তাহলে দেখো 5 দুনো 10 প্লাস 5 দুনো 10, টোটালি হচ্ছে দাঁত আছে হচ্ছে 20টা। তাহলে 5 বছর বলুক আর 6 বছর বলুক আর 3 বছর বলুক, সাধারণত শিশুর দন্ত সংকেত হচ্ছে তোমার, বা 5 বছর বয়সী বা 5 বছর থেকে বেশি বয়সী শিশুর দন্ত সংকেত হচ্ছে I2C1 P0M2। তাহলে তার টোটাল দাঁত সংখ্যা কতটা? দাঁত সংখ্যা হচ্ছে 20টা। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো। এখন এসো দাঁতের কাজ। দাঁতের কাজটা কি তোমরা জানো সবাই, যে দাঁতের কাজ হচ্ছে কোনো খাবারকে হচ্ছে কেটে ছোট ছোট অংশে পরিণত করা। শুধু ছোট ছোট অংশে পরিণত করা না, যখন ছোট ছোট অংশে পরিণত করা হয় তখন এই ছোট ছোট অংশের সাথে দাঁতে যখন চিবানো হয় দাঁত দিয়ে, তখন খাবার শুধু ছোট ছোট অংশে পরিণতই হয় না, একই সাথে ওর সাথে লালা যে রস আছে আমাদের মুখের ভিতরে, সেই লালা রসটা হচ্ছে মিশ্রিত হয়। যখন লালা রসটা মিশ্রিত হয় তখন ওই যে খাবারটা হচ্ছে নরম হয় এবং খাবারটা পিচ্ছিল হয়, এবং দাঁত এই ছোটো ছোটো অংশকে তখন হচ্ছে একত্রিত করে পিছনের যে অংশ আছে আস্তে আস্তে পিছনের অংশে পাঠায়, পিছনের অংশ থেকে আস্তে আস্তে আমাদের গলা হয়ে খাবারটা হচ্ছে আমাদের পাকস্থলীতে গিয়ে তোমার পড়ে। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি দাঁত। এরপরে 3য় নম্বর যে পয়েন্ট সেটা আমরা আলোচনা করবো হচ্ছে লালা গ্রন্থি। হ্যাঁ, তো লালা গ্রন্থি আমি এখানে একটু আলোচনা করে দেখো। লালা গ্রন্থি অ্যাকচুয়ালি আমাদের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। আমাদের মুখে সাধারণত লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, বা লালা গ্রন্থি হচ্ছে 6টা। টোটালি হচ্ছে আমাদের মুখে লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া বা 6টা। তাহলে দেখো 3 জোড়া যে লালা গ্রন্থি তাদের নামটা একটু লিখি। প্রথম হচ্ছে দেখো আমরা এটা একটু এখানে নিয়ে আসছি। দেখো প্রথম যে গ্রন্থি যেটা আছে সেটাকে দেখো, সেটাকে বলছি প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড, হ্যাঁ, প্যারোটিড গ্রন্থি।
এটা হচ্ছে এক জোড়া, বুঝতে পারছো? এক জোড়া বা হচ্ছে দুইটা। হ্যাঁ, আমি পরে বলছি। তারপরে দেখো, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে দুইটা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। আচ্ছা, তোমাদের যেহেতু কারেন্ট চলে গিয়েছে, অ্যাকচুয়ালি কে কী বলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের লাইভ চলছে। যদি কোনো প্রবলেম হয়, অ্যাডাল্টদের জন্য কি হবে, কোনটা অ্যাডাল্টদের জন্য কি হবে, ইমরান খান, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। তো হচ্ছে তোমরা তোমাদের যে কমেন্টস আছে সেগুলো একটু বিস্তারিত বলো, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব শেষ অংশে। তোমরা একটু একটু খেয়াল করো, ইনশাল্লাহ বুঝতে পারবে সব কিছু। তো অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছে, আমি মোবাইল নেট দিয়ে তোমাদের চালাচ্ছি, তো সেক্ষেত্রে সবটা দেখা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তোমরা কমেন্টস করো, যদি কোনো অংশ বুঝতে না পারো ইনশাল্লাহ আমি বিস্তারিত আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সেখানে দেখো সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, তো প্যারোটিড যে গ্রন্থি আছে একটু দেখো। প্যারোটিড কথাটা আসছে প্যারোটি থেকে। যদি দেখো প্যারোটি, PAROTY, প্যারোটি শব্দের অর্থ হচ্ছে কান। প্যারোটি শব্দের অর্থ হচ্ছে কান। দেখো আমাদের কানের এই যে কান আছে, কানের নিচে একটু ভিতরের দিকে, কানের নিচে, আবার বলছি, এই কানের নিচে এবং এই কানের নিচে, দুই কানের নিচে একটু ভিতরের দিকে সাধারণত দুইটা বা এক জোড়া গ্রন্থি থাকে। সেই এক জোড়া গ্রন্থিকে আমরা বলছি প্যারোটিড গ্রন্থি। তাহলে প্যারোটিড গ্রন্থি কয়টা? প্যারোটিড গ্রন্থি হচ্ছে দুইটা বা এক জোড়া। এখন বুঝতে পারলাম যে এই এক জোড়া গ্রন্থি, এবং নিচে দেখো লিখছে যে সাবম্যান্ডিবুলার। দেখো এই সাব মানে হচ্ছে নিচে, এই যে সাব, এই সাব মানে হচ্ছে নিচে। হ্যাঁ, বা সাব মানে সাধারণত ছোট, কিন্তু এক্ষেত্রে আমরা অনেকগুলো অর্থ আছে, এক্ষেত্রে নিচে ব্যবহার করবো। সাব মানে নিচে, আর ম্যান্ডিবল মানে তোমরা জানো যে আমাদের নিচের যে চোয়াল, এই যে আমাদের নিচের চোয়াল, যেটা দেখছো যে দাড়ির জন্য দেখতে পাচ্ছ না তোমরা অ্যাকচুয়ালি। তো আমাদের এই যে নিচের যে চোয়াল আছে, এই চোয়ালের নিচে সাধারণত এই যে দুইটা জায়গা আছে, এই দুইটা জায়গায় সাধারণত এক জোড়া বা দুইটা এরকম গ্রন্থি থাকে, সেটাকে আমরা বলছি সাবম্যান্ডিবুলার। তাহলে সাব মানে নিচে, ম্যান্ডিবল মানে নিচের চোয়াল, তাহলে নিচের চোয়ালের নিচের দিকে দুইটা বা এক জোড়া হচ্ছে গ্রন্থি থাকে, সেটাকে বলছি সাবম্যান্ডিবুলার। এরপরে আছে সাবলিঙ্গুয়াল। সাব মানে আবার বুঝতে পারছো যে সাব মানে নিচে, লিঙ্গুয়াল কথাটা আসছে লিঙ্গুয়া থেকে। হ্যাঁ, লিঙ্গুয়া থেকে, LINGUA। লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা, লিঙ্গুয়া মানে জিহ্বা। তাহলে দেখো আমাদের জিহ্বার নিচে, সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে সাধারণত আমাদের এই যে জিহ্বা আছে, আমাদের জিহ্বা তোমাদের প্রথমেই পড়াইলাম, এই যে জিহ্বা, এই জিহ্বার নিচে সাধারণত আমাদের যে নিচে যে তালু আছে, একেবারে তালুর সাথে সাথে হচ্ছে দুইটা বা এক জোড়া গ্রন্থি আছে, সেই গ্রন্থিকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল হচ্ছে গ্রন্থি। এটার সংখ্যা হচ্ছে দুইটা বা এক জোড়া। তাহলে দেখতে পাচ্ছ যে এক জোড়া টোটালি 3 জোড়া হচ্ছে আমাদের মুখগহ্বরে গ্রন্থি থাকে। এই 3 জোড়া গ্রন্থি বা 6টা গ্রন্থি থেকে আমাদের মুখগহ্বরের যে লালা রস, সেই লালা রস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লালা রসগুলো উৎপন্ন হয় বা ক্ষরণ করে। তো আমাদের প্রত্যেক দিন সাধারণত 1200 থেকে 1500 মিলি, 1200 থেকে 1500 মিলি, 1200 থেকে 1500 মিলি আমাদের এই যে 3 জোড়া যে গ্রন্থি আছে, এরা হচ্ছে তোমার মিলি লালারস ক্ষরণ করে প্রত্যেক দিন। হ্যাঁ, পার ডে। তাহলে বুঝতেই পারছো যে আমাদের মুখগহ্বরে প্রত্যেক দিন 1200 থেকে 1500 মিলি যে লালারস আছে, সেই লালারসগুলো ক্ষরণ করে। এখন একটু দেখো, খেয়াল করো, এই যে লালারস, এই লালারসে কী থাকে? এই লালারসে অনেক কিছু থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে তোমাদের বলছিলাম যে দাঁত সম্পর্কে, আমরা যে আমাদের যে লালারস, এটা সাধারণত একটু অম্লীয়, হ্যাঁ, একটু হচ্ছে অ্যাসিডিক ধরনের। এই অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে আমাদের দাঁতকে হচ্ছে তোমার সাধারণত ক্ষয় করে। আবার দেখো আল্লাহ প্রদত্ত, আবার ন্যাচারালি হচ্ছে কি হচ্ছে আমাদের এই লালারসের ভিতরে কিছু হচ্ছে বাইকার্বনেট, কিছু থায়োসায়ানেট জাতীয় আয়ন থাকে। বাইকার্বনেট এবং থায়োসায়ানেট, এই থায়োসায়ানেট জাতীয় যে আয়ন থাকে। তাহলে কী থাকে বললাম, এই লালারসের, এই যে লালারস প্রত্যেকদিন ক্ষরণ হয়, এই লালারসে সাধারণত কী থাকে? কিছু বাইকার্বনেট আয়ন থাকে, বাইকার্বনেট। এই বাইকার্বনেট কিছু আয়ন থাকে। এই বাইকার্বনেট আয়নটা কী করে?
এই বাইকার্বনেট আয়নটা আমাদের মুখের যে অ্যাসিডিটি আছে, যে অ্যাসিডিটির কারণে সাধারণত আমাদের দাঁত ক্ষয় হয়, ব্যাকটেরিয়াগুলো বেশি আক্রমণ করে আমাদের মুখে গন্ধ সৃষ্টি করতে পারে, সেটাকে নিউট্রালাইজড করে বা সেটাকে হচ্ছে তোমার প্রশমিত করে হচ্ছে বাইকার্বনেট আয়ন। আরেকটা আয়ন আছে যেটাকে আমরা বলি থায়োসায়ানেট। হ্যাঁ, সেকেন্ড যে আয়ন সেটাকে আমরা বলি থায়োসায়ানেট। এই থায়োসায়ানেট যে আয়ন যেটা আছে, এই আয়নটা কি করে, এই আয়নটা আমাদের মুখের ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুকে ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে আমাদের যে লালা যে অ্যাসিডিক যে অবস্থা সেটাকে নিউট্রালাইজড করছে। আবার এই থায়োসায়ানেট যে আয়ন আছে, এই আয়নটা হচ্ছে আমাদের মুখের ভিতরে যে জীবাণু আছে সেই জীবাণুকে ধ্বংস করছে। আবার দেখো আর কি আছে লালারসের ভিতরে, লালারসের ভিতরে সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করা। তোমরা জানো যে শর্করা জাতীয় যে খাবার আছে, তোমরা প্রথম পত্রের 3 নম্বর অধ্যায়ে তোমরা পড়তেছ, স্যার তোমাদের পড়াচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়াচ্ছে। তো এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবার আছে, তোমরা জানো কার্বোহাইড্রেটের অনেকগুলো নাম আছে। অ্যাকচুয়ালি যখন প্রাণীদেহে সঞ্চিত থাকে তখন সেটাকে বলি গ্লাইকোজেন, যখন উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে তখন সেটাকে বলি শ্বেতসার। তারপরে হচ্ছে নর্মালি আমাদের যে কার্বোহাইড্রেট সেটাকে আমরা বলি হচ্ছে শর্করা। বাজারে যেটাকে পাই সেটাকে আমরা তোমার এর ভাষায় বলি হচ্ছে চিনি। অনেকগুলো নাম আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপর হচ্ছে কোনোটাকে বলে আমরা যে বাজারে যে চিনি পাই সেটাকে সাইন্টিফিক্যালি বলি সুক্রোজ। এরকম অনেক কথা আছে। তো এই যে কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় যে আমরা খাবার খাই, ভাত রুটি যেগুলো খাই, এই ভাত রুটিগুলো পরিপাক শুরু হয় আমাদের মুখগহ্বর থেকে। কোথা থেকে? আমাদের মুখগহ্বর থেকে এই শর্করা জাতীয় যে খাবার আছে এই খাবারগুলো পরিপাক শুরু হয়। এখন এটা দেখো, তাহলে এই শর্করা পরিপাককারী 2টা এনজাইম সাধারণত আমাদের যে লালারস আছে সেই লালারসে থাকে। তাহলে শর্করা পরিপাককারী 2টা এনজাইম থাকে। শর্করা পরিপাককারী হচ্ছে 2টা এনজাইম থাকে। সেই এনজাইম 2টার নাম তোমরা সহজে মনে রাখতে পারো। দেখো, একটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য এটাকে বলি টম। টতে হচ্ছে টায়ালিন, ভালো করে খেয়াল করো, টায়ালিন। আর মতে হচ্ছে মল্টোজ, মল্টেজ। এই 2টা এনজাইম আমাদের হচ্ছে লালারসে পাওয়া যায় এবং এরা সাধারণত আমাদের যে শর্করা জাতীয় যে খাবার আছে সেই খাবারকে পরিপাক করে। লালারসে আর কি পাওয়া যায়? 4 নম্বর পয়েন্ট দেখো, লালারসে একটু তোমাদের লেখাটা একটু হয়ে যাচ্ছে না, আমি একটু যেহেতু বোর্ডের জায়গাটা কম তো আমি এই জিনিসটা আরেকবার একটু রিভিউ করবো, যার কারণে এই অংশটা আমি রাখছি মোটামুটি। তো দেখো এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এখানে কিছু আমাদের লালারসে কিছু মিউকাস আছে। কি আছে? লালারসে কিছু মিউকাস আছে। এই মিউকাসের প্রধান যে উপাদান সেটাকে আমরা বলি মিউসিন। এই মিউসিনের কাজ হচ্ছে 2টা। 1 নম্বর যে কাজ সেটা হচ্ছে যে এই মিউসিনটা আমাদের খাবারকে হচ্ছে নরম করে। তাহলে 1 নম্বর কাজ এই মিউসিন কী করে? মিউসিন হচ্ছে আমাদের খাবারকে নরম করে। এবং 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে যে এই মিউসিনটা হচ্ছে আমাদের খাবারকে পিচ্ছিল করে। তাহলে মিউসিন কী করছে? মিউসিন কিন্তু কোনো খাবার পরিপাক করছে না। মিউসিন কী করছে? মিউসিন 2টা কাজ করছে। একটা হচ্ছে খাবারকে নরম করছে, আর একটা হচ্ছে খাবারকে পিচ্ছিল করছে। হ্যাঁ, এই 2টা কাজ সাধারণত আমাদের যে মিউসিন আছে সেই মিউসিনটা করে। আমি লালা গ্রন্থি আমি আরেকটু রিপিট করি। আমাদের মুখগহ্বরে তোমরা জানো যে সাধারণত 3 জোড়া বা 6টা হচ্ছে লালা গ্রন্থি আছে। 6টা মানে 2টা লালা গ্রন্থি আছে। তো প্রথম যে জোড়া বা প্রথম যে 2টা সেটাকে বলি প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড কথাটা আসছে প্যারোটি থেকে। প্যারোটি মানে হচ্ছে দেখো, এই প্যারোটি মানে হচ্ছে কান। তার মানে আমাদের 2 কানের নিচে 2টা গ্রন্থি থাকে, যেটাকে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তারপরে খেয়াল করো যে সাব ম্যান্ডিবুলার। সাব মানে হচ্ছে বললাম নিচে, ম্যান্ডিবল মানে নিচের চোয়াল। নিচের চোয়ালের নিচে এই যে 2টা অংশ আছে, গাড়ির জন্য দেখা যাচ্ছে না, এই যে 2টা গ্রন্থি এটাকে বলছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। এবং পরে হচ্ছে সাব লিঙ্গুয়া। লিঙ্গুয়াল মানে হচ্ছে লিঙ্গুয়া থেকে। লিঙ্গুয়া মানে হচ্ছে জিহ্বা। তাহলে আমাদের জিহ্বার নিচে, সাব মানে হচ্ছে নিচে, তাহলে আমাদের জিহ্বার নিচে 2টা গ্রন্থি থাকে বা 1 জোড়া গ্রন্থি থাকে, সেটাকে আমরা বলি সাব লিঙ্গুয়াল গ্রন্থি। তোমরা বুঝতে পারছো এটা? তো তাহলে দেখো তোমরা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে দেখো সাবলিঙ্গুয়াল
সাবলিঙ্গুয়াল হচ্ছে তোমার গ্রন্থি, এই হচ্ছে টোটালি 6টা গ্রন্থি। এই 6টা গ্রন্থি সাধারণত এই 6টা গ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়। কতটুকু লালারস নিঃসৃত হয়? সাধারণত প্রত্যেক দিন 1200 থেকে 1500 মিলি, হ্যাঁ, প্রতিদিন 1200 থেকে 1500 মিলি হচ্ছে লালারস নিঃসৃত হয়। এখন এই লালারসের ভিতরে কী থাকে? দেখো, প্রথম কথা বললাম লালারসের ভিতরে বাইকার্বনেট আয়ন থাকে। বাইকার্বনেট আয়নটা কী করে? বাইকার্বনেট আয়নটা এক নম্বর কথা হচ্ছে আমাদের দাঁতকে রক্ষা করে, 2 নম্বর কথা হচ্ছে আমাদের মুখের যে অ্যাসিডিক যে ভাব সেটাকে হচ্ছে অনেকটা নিউট্রালাইজড করে বা প্রশমিত করে, যার কারণে ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখে সাধারণত গন্ধ সৃষ্টি করতে পারে না। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে থায়োসায়ানেট কিছু আয়ন থাকে। এই থায়োসায়ানেট আয়ন কী কাজ করে? এটা হচ্ছে আমাদের মুখের ভিতরে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেই জীবাণুকে ধ্বংস করে। 3 নম্বর যেটা সেটা বললাম, দেখো আমাদের লালারসে 2টা শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, সেটাকে বলি মনে রাখার জন্য সংক্ষেপে বললাম, এটাকে বললাম টম। এটাকে কী বললাম? টম। দেখো, একটা হচ্ছে টতে হচ্ছে টাইলিন আর মতে হচ্ছে মল্টেক্স। এই কোশ্চেনটা, এই যে টম, মুখ থেকে সাধারণত কার্বোহাইড্রেট পরিপাককারী 2টা এনজাইম থাকে। এই কোশ্চেনটা বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনে, তোমার অ্যাডমিশন কোশ্চেনে হচ্ছে বারবার আসছে। এটা খুব ভালো করে মনে রেখো। তাহলে দেখো, এটা হচ্ছে একটা হচ্ছে টাইলিন, এটা হচ্ছে মল্টেক্স। তাহলে এটা কী করে? আমাদের সরকারের জাতীয় যে খাবার আছে সেই খাবারটা পরিপাক করে। এবং 4 নম্বর যে পয়েন্ট বললাম, লালারসে হচ্ছে মিউকাস থাকে। মিউকাসের প্রধান উপাদান হচ্ছে মিউসিন। মিউকাসের প্রধান উপাদান হচ্ছে মিউসিন। এই মিউসিন সাধারণত 2টা কাজ করে। কয়টা কাজ করে? 2টা কাজ করে। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে এটা আমাদের যে খাবার আছে সেই খাবারকে পিচ্ছিল করে, এবং আরেকটা কাজ করে এটা খাবারকে হচ্ছে নরম করে। হ্যাঁ, তাহলে এই অংশগুলো সাধারণত আমাদের মুখের ভিতরে সাধারণত সম্পাদিত হয়। এখন আসো, আমাদের মুখের ভিতরে খাবারের যে রাসায়নিক যে পরিপাক হয় সেই পরিপাকটা আমরা একটু দেখব। তোমরা তোমাদের যদি কোনো থাকে, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে করতে পারো। আচ্ছা, তোমরা হচ্ছে সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম সালাম, আমাকে থ্যাংক ইউ বলছো। তারপরে হচ্ছে দীপা আসো, দীপা, তারপর সেন্টার খান আসো, দীপা আসো, আসো মোটামুটি। তারপরে হচ্ছে মুক্তা সিমন রূপ আসো, তারপর হচ্ছে অনেকে আসো, মন্দির আসো, কাজল আসো, সোহেল পারভিন আসো, অনেকে আসো। ঠিক আছে, তোমরা যদি না বলছো তাহলে আমাকে একটু রিপ্লাই দেবো যে স্যার চলে বুঝতে পারছো না, তখন আমি তোমাদের ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করি। আমি সামান্য একটু ক্লাস দেবো। এর রাসায়নিক যে পরিপাক আমি একটু তোমার করলাম, বুঝে দিচ্ছি তোমাদের। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রাসায়নিক যে পরিপাক আছে সেটা একটু আমি তোমাদের করাবো। দেখো, আমাদের মুখগহ্বরে যে রাসায়নিক পরিপাক, মুখগহ্বরে রাসায়নিক পরিপাক এই যে মুখগহ্বরে যে রাসায়নিক যে পরিপাক, এখানে তোমরা জানো যে পরিপাকের জন্য, রাসায়নিক পরিপাকের জন্য সাধারণত এনজাইম দরকার হয়, কিন্তু মুখগহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাককারী এনজাইম আছে। প্রোটিন বা ফ্যাট জাতীয় যে খাবার আছে সেই খাবার পরিপাককারী কোনো এনজাইম নাই। তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে শর্করা জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবারের পরিপাক। তোমরা শুধু দেখতে পারো শর্করা পরিপাক, সংক্ষেপে শর্করা পরিপাক। এরপর একটু দেখো শর্করা কাকে বলে। তোমরা স্যার তোমাদের শেখাইছে, তোমরা জানো যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন বা এদের যে জাতক সমূহ বা এদের থেকে উদ্ভূত যে যৌগ, সেই যৌগ সমূহকে শর্করা বলে। স্যার তোমাদের শেখাইছে, তো সেটা একটু দেখো যে শর্করা পরিপাক কীভাবে হয়। দেখো, শর্করা জাতীয় যে খাবার আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। শর্করা জাতীয় খাবারের সাথে যখন আমাদের টায়ালিন যে এনজাইম আছে, টায়ালিন এনজাইম যখন বিক্রিয়া করে তখন এই শর্করাকে তোমার মল্টোজে পরিণত করে। সে পরিণত করে মল্টোজ। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এনজাইম যেটা সেটা লিখছিলাম কিন্তু মল্টেজ। আমাদের যদি মনে থাকে মল্টেজ,
এই মল্টেজ শেষে সাধারণত বাংলা যদি বলে তো এস থাকে এনজাইমের শেষে, বা ওই এসই থাকে। হ্যাঁ, এনজাইমের শেষে এস থাকে, এএসই সাধারণত এস থাকে, এএসই থাকে। এখানে দেখো মল্টোজ, এটা কিন্তু খাবার, শর্করা জাতীয় খাবার, ডাইস্যাকারাইড। আর এটা হচ্ছে মল্টেজ, এটা কিন্তু এনজাইম। তাহলে দেখো শর্করা জাতীয় খাবারের সাথে টায়ারিন বিক্রিয়া করে এটাকে মল্টোজে রূপান্তর করে। মল্টোজ হচ্ছে খাবার। এই মল্টোজের সাথে এই যে মল্টোজ আছে, এই মল্টোজের সাথে আবার তোমার কে বিক্রিয়া করে, এই মল্টোজের সাথে আবার বিক্রিয়া করে হচ্ছে, এই মল্টোজের সাথে দেখো বিক্রিয়া করে মল্টেজ, মল্টেজ এটাকে বিক্রিয়া করে এই মল্টোজ জাতীয় যে খাবার আছে সেই খাবারের সাথে মল্টেজ যে এনজাইম আছে, তাহলে এটা হচ্ছে এনজাইম। কারণ বুঝতেই পারছো যে এর নামের শেষে এজ আছে। তোমাদের প্রথম পর্যায়ে তৃতীয় অধ্যায়ে এটা পড়ানো হবে যে এনজাইমের সাথে শেষে যদি এএসই থাকে, হ্যাঁ, বা এস থাকে, তাহলে সেটা হচ্ছে সাধারণত এনজাইম হয়। তো দেখো মল্টোজ খাবারের সাথে মল্টেজ বিক্রিয়া করে এটাকে গ্লুকোজে রূপান্তর করে, কিসে রূপান্তর করে, গ্লুকোজে রূপান্তর করে। তাহলে বুঝতেই পারছো এই গ্লুকোজটা আস্তে আস্তে আমাদের নিচে চলে যায়। এখন আমার কথা হচ্ছে যদি মুখেই যদি গ্লুকোজে একেবারে সরলাংশে পরিণত হয়ে যায়, তার মানে শর্করা পরিপাক হয়ে যদি গ্লুকোজ মুখেই হয়ে যায়, তাহলে আমাদের খাবারগুলো পাকস্থলীতে ঢোকার দরকার নেই। দেখো আমাদের মুখে আমরা খাবার বেশি সময় রাখি না, সুতরাং মুখে খাবার বেশি বিক্রিয়া হতে পারে না এবং পরিপাকটাও সাধারণত কমপ্লিট হয় না। খুব সামান্য জাতীয় খাবার হচ্ছে সেখানে গ্লুকোজে পরিণত হয়। সেকেন্ড যে কারণ, আমরা খাবারটা পরিপাক করছি, কিন্তু খাবারটা যে জন্য পরিপাক করছি খাবারটা তো আমাদের শোষণ করতে হবে, শোষণ করে প্রত্যেকটা কোষে কোষে তো পাঠাইতে হবে। এই কাজ যদি না করতে পারি তাহলে আমার খাবার খেয়ে তো কোনো লাভ নেই, বা পরিপাক করে কোনো লাভ নেই। যার কারণে খাবারটা আমরা মুখে থেকে আস্তে আস্তে খাবারটা হচ্ছে আমাদের পাকস্থলী, আবার আমাদের পর্যন্তে নিয়ে খাবারটা আমরা শোষণ করি। হ্যাঁ, তাহলে রাসায়নিক পরিপাক দেখো, রাসায়নিক শর্করা জাতীয় খাবারের পরিপাক দেখো। শর্করা জাতীয় খাবার প্রথম টায়ারিন এনজাইমের সাথে মিশ্রিত হয়ে এই শর্করা জাতীয় খাবারকে কিসে রূপান্তর করছে, মল্টোজে রূপান্তর করছে। মল্টোজের সাথে মল্টেজ যে এনজাইম আছে সেটা বিক্রিয়া করে এই খাবারকে গ্লুকোজে রূপান্তর করছে। তাহলে আমাদের মুখগহ্বরে শর্করা জাতীয় খাবারের এটুকুই পরিপাক হয়। এরপরে আসুন যে আমাদের আমিষ বা প্রোটিন জাতীয় খাবারের পরিপাক। তাহলে প্রোটিন, প্রোটিন পরিপাক, প্রোটিন পরিপাক। দেখো তোমরা যে প্রোটিন জাতীয়, তোমরা জানো যে প্রোটিন জাতীয় খাবার আমাদের মুখে পরিপাক হয় না, তারপর সেজন্য তোমরা কি লিখবা না যে প্রোটিন পরিপাক? তোমরা অবশ্যই লিখবা যে প্রোটিন পরিপাক। হ্যাঁ, তো প্রোটিন পরিপাক কীভাবে লিখবা? এখানে প্রোটিন পরিপাক হেডলাইনটা দেওয়ার পরে নিচে লিখবা যে যেহেতু প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম আমাদের মুখগহ্বরে থাকে না, সুতরাং এখানে প্রোটিন জাতীয় কোনো খাবারের পরিপাক হয় না, এই কথাটা লিখবা। এরপরে লিখবা যে লিপিড বা চর্বি জাতীয় খাবারের পরিপাক। তাহলে আমি লিখলাম যে চর্বি পরিপাক, যে চর্বি পরিপাক। একই কথা আবার লিখবা, হেডিংটা দিবা যে চর্বি পরিপাক। এটা দিয়ে লিখবা যে চর্বি পরিপাককারী কোনো এনজাইম আমাদের মুখগহ্বরে থাকে না, সুতরাং আমাদের খাবার হচ্ছে কি হয় না, চর্বি জাতীয় খাবার আমাদের মুখগহ্বরে পরিপাক হয় না। তো এটা গেল আমাদের মোটামুটি মুখগহ্বরের পরিপাক। আমি মুখগহ্বরের পরিপাক মোটামুটি কমপ্লিট করলাম। আগামী ক্লাস থেকে আমি সাধারণত তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস নেব। তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যারা সেকেন্ড ইয়ারে বুঝতে পারো না তারাও দেখতে পারো, যারা ফার্স্ট ইয়ারের আসো তারা তো অবশ্যই দেখবা। তোমরা এই অংশগুলো ইনশাআল্লাহ এখান থেকে কমপ্লিট করে নিতে পারবা। আর তোমরা যদি, আমার বেশ কিছু লেকচার আছে, আমার হচ্ছে তোমার ফেসবুকে একটা গ্রুপ আছে, বায়ো পয়েন্ট বলে একটা গ্রুপ আছে, বায়ো পয়েন্ট এই যে গ্রুপ আছে, গ্রুপে হচ্ছে তোমরা ঢুকে অনেক লেকচার আছে সেখানে, তোমরা সেখান থেকে লেকচারটা তোমরা দেখতে পারো। ওখানে অনেক লেকচার আছে আমার, তো সেই লেকচারগুলো এই বায়ো পয়েন্টে তোমরা ঢুকে দেখতে পারো, বা বায়োলজি ভালো জানার জন্য তোমরা বায়ো পয়েন্টে তোমরা হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারো। তো আজকে তোমাদের আমি এই পর্যন্তই। তোমাদের এই করোনাকালীন সময়ে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলো এবং আল্লাহ তোমাদের সবার হচ্ছে সেফ রাখুক, এবং তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো হচ্ছে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।